স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। জুলাই অভ্যুত্থানে নিহত রংপুরের আবু সাইদের কবর জিয়ারত করবেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। এছাড়া রংপুরে বিকেলে সমাবেশ করবে জামায়াত ইসলামী। রংপুর সফর করছেন আমাদের সহকর্মী নূর আলম, আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নূর, আবু সাইদের কবর জিয়ারত সহ রংপুরে জামায়াতের কি কি কর্মসূচি রয়েছে আমাদের বিস্তারিত জানাবেন। নুজহাত, আপনি জানেন যে আমি যখন যেই এলাকাটি রয়েছে এটি হচ্ছে জুলাইয়ের যে প্রথম শহীদ আবু সাইদ, যে আপনি জানেন যে রংপুর বিশ্ববিদ্যালয়ের সামনে যে পুলিশের গুলিতে শহীদ হয়েছেন, আমি তার এই বাবনপুর এলাকা সেই এলাকাটি রয়েছে। এবং এর মধ্যে আপনি জানেন যে জামাতের যে সদ্য কারামুক্তপ্রাপ্ত যে নেতা এটিএম আজহার, তিনি এর মধ্যে আসবেন। এখানে এসে যে রংপুরে যে তাদের যে বিভাগীয় যে জনসমাবেশ রংপুর জেলা স্কুল মাঠ, সেই স্কুল মাঠে তাদের বিকেল 3টায় তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি শুরু হবে। এরই মধ্যে কিন্তু আমরা যেটা জানতে পেরেছি তিনি রওনা দিয়েছেন। হয়তো কিছু সময়ের মধ্যেই আবু সাইদের যেই সমাধি স্থল অর্থাৎ বাবনপুর জাফরপাড়ার যে পীরগঞ্জ রংপুর, সেখানে আসবেন। আমরা এর মধ্যে আমাদের সাথে এখন যুক্ত আছেন, আমরা একটু সরাসরি তার সাথে কথা বলতে চাচ্ছি, শহীদ আবু সাইদের পিতা। একটু তার সাথে একটু আপনাদের কথা বলতে চাচ্ছি। আপনি কেমন আছেন এবং আবু সাইদকে আপনি এখন কিভাবে স্মরণ করছেন, বা আপনার কাছে কেমন লাগছে আপনি একজন শহীদের পিতা? ছেলে শহীদ হওয়া পক্ষে তো অন্তর দুঃখ আছেই, তবে বহু আলেম ওলেমা জেল হাজত থাকে, আয়নার ঘর থেকে মুক্ত হয়েছে, এই দিক দিয়ে একটা অন্তর বোধ হয়। এখন সবাই খোলা মুখে কথা বলতে পারতেছে, খোলা মুখে চলতে পারতেছে। সবাই শান্তিতে থাক, সবাই শান্তিতে বসবাস করুক। এখন এমন একটা সরকার যেন প্রতিষ্ঠিত হয়, যেন স্বৈরাচার মুক্ত এবং জনগণের সেবা করে সবাই যেন শান্তিতে থাকতে পারে, এইরকম একটা সরকার প্রতিষ্ঠিত হোক। আপনার কেমন লাগছে আপনি একজন শহীদের পিতা হিসেবে? পিতা হিসাবে ছেলের দিক লক্ষ্য করলে তো দুঃখ বোধ হয়, তারপরেও সবাই খোলাবেলা অন্তঃকর্মে বেড়াতে পারতেছে, কথা বলতে পারতেছে, এই দিক দিয়ে একটা গর্ববোধ হয়। নুসরাত, আপনি যেমনটা তার কাছে শুনছিলেন, আসলে ছেলে হারানোর যে বেদনা, সেই বেদনাকে উপেক্ষা করি আসলে দেশ, তিনি একটাই বলছেন যে আসলে দীর্ঘ 17 বছরের মানুষের যে মুক্তি, সেই মুক্তিকে আসলে তিনি ছেলের যে বেদনা সেটাকে তিনি উপেক্ষা করছেন। আসলে আর যেটা হচ্ছে রংপুরে যে বিভাগীয় জামাতের যে বিভাগীয় সমাবেশ, সেই বিভাগীয় সমাবেশে যোগদান দিবেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ছাড়াও জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম মিয়া পরোয়ার সহ যে স্থানীয় যে নেতাকর্মীরা রয়েছেন, তারা এখানে দেবেন। এখানে কবর জিয়ারত পরে কিন্তু বিকেল 3টায় কিন্তু সেই সমাবেশ শুরু হবে। সেখান থেকে আসলে যে নির্বাচনী প্রচারণা বলেন বা যেই শহীদদের যে এই বিষয়ে আমরা যদি একটু সেই বিষয়ে কিন্তু তিনি দিক নির্দেশনা দিবেন ওইখানেই, এবং তারপর থেকেই কিন্তু আসলে বিকেল 3টার মধ্যে কিন্তু জামাতের যে নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু রংপুর যে বিভাগীয় শহর, সেই বিভাগীয় শহরে কিন্তু তারা উপস্থিত হয়েছেন। এবং এর মধ্যে কিন্তু আবু সাইদের আজকে যেই কবর জিয়ারত, সেখানে কিন্তু সকল নেতা কর্মীরাই কিন্তু এখন পর্যন্ত এসেছেন। তবে আর কিছুক্ষণ পরে হয়তো আমরা জানবো আসলে এর মধ্যে জিয়ারতের মধ্য দিয়ে আসলে জামাত নেতা কি বার্তা দিতে চান, তা আপনি জানাতে পারো পরবর্তী। নুজহাত, এই ছিল আমার কাছ থেকে শহীদ আবু সাইদের যে সমাধিস্থল, আজকে জামাত নেতারা এখানে যে কবর জিয়ারত করবে তার সর্বশেষ। নুজহাত। দর্শক, রংপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী নূর আলম। সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার কমানোয় দুশ্চিন্তায় মধ্যবিত্তরা। তারা বলছেন আয় কমায় তাদের উপর চাপ তৈরি হবে। তবে বাংলাদেশ ব্যাংকের আশা এতে পুঁজিবাজার চাঙা হতে পারে। এতদিন সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার সর্বনিম্ন হার ছিল 10.13% ও সর্বোচ্চ 12.55%। চলতি জুলাই ডিসেম্বর সময়ের জন্য মুনাফার সর্বোচ্চ হার 11.8% আর সর্বনিম্ন হার 9.72% নির্ধারণ করেছে সরকার। ফলে দুশ্চিন্তায় পড়েছেন মধ্য ও নিম্ন আয়ের মানুষ।
স্কেলে যে বেতন পাচ্ছি সেখান থেকে আমরা অল্প অল্প করে কিছু সেভিং করি, সেখানে যদি আমাদের লভ্যাংশটা কমিয়ে দেয় তাহলে তো আমাদের আসলে একটু চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। সুদের হার যে কমাই দেওয়া হয়েছে এটার প্রভাব অনেক বেশি পড়বে। আমাদের বেশি দিলে খুশি হয়, কিন্তু কম যদি দেওয়ার দরকার হয় সরকারের, তো আমাদের সেটা মানতেই হবে। আগামী 6 মাসে যারা নতুন সঞ্চয়পত্র কিনবেন তাদের ক্ষেত্রে মুনাফার নতুন হার প্রযোজ্য হবে। তবে আগে যারা সঞ্চয়পত্র কিনে রেখেছেন তাদের ক্ষেত্রে ক্রয়কালীন সুদহার প্রযোজ্য হবে। 1 জানুয়ারি 2025 থেকে যে রেটটা ছিল পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে 7.5 লাখ টাকা পর্যন্ত, সেটা হচ্ছে 12.50%। সেটা কিন্তু এখন বর্তমানে হয়ে গেল 11.93%। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আপনার লভ্যাংশ রেটটা কিন্তু কমানো হয়েছে। যারা সঞ্চয়পত্র করার তারা ডেফিনেটলি সঞ্চয়পত্রে ইনভেস্ট করবে এবং ইন্টারেস্ট রেট এখনও যথেষ্ট ভালো। বাংলাদেশ ব্যাংক বলছে সঞ্চয়পত্রের সুদ কমায় পুঁজিবাজার কিছুটা চাঙ্গা হতে পারে। সরকার চাচ্ছে যে সিকিউরিটি মার্কেটটাকেও একটু যাতে ভাইব্রেন্ট হয়, হ্যাঁ শেয়ার বাজার ভাইব্রেন্ট হয়। সেই কারণে যদি সুদ হার বেশি হয়, অনেকেই সঞ্চয়পত্রে যারা করে ইনভেস্ট করে, তারা যাতে ওখান থেকে আগ্রহটা শিফট করে যাতে শেয়ার মার্কেটের দিকে নিয়ে যায়। জাতীয় সঞ্চয় অধিদপ্তর ঢাকা জেলায় 9টি এবং বাকি 63 জেলায় একটি করে মোট 72টি শাখার মাধ্যমে সঞ্চয়পত্র ইস্যু করে। তবে মোট বিক্রির 70% হয় বাংলাদেশ ব্যাংক ও সরকারি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে রাজধানীতে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের 6 অঞ্চলের উপর দিয়ে দুপুর 1টার মধ্যে 60 কিলোমিটার বেগে ঝড় হওয়ার পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে গত 2 দিন ধরে পটুয়াখালীর বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। পায়রা সহ দেশের সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 9 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং পাথর খনির শ্রমিকরা। গত কয়েকদিন ধরে খনির প্রধান ফটকের সামনে একত্রিত হয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এতে করে খনি থেকে পাথর উত্তোলন বন্ধ রয়েছে। ছাঁটাইকৃতদের পুনর্বহাল, কথায় কথায় শ্রমিক ছাঁটাই না করা, প্রতি মাসে পূর্ণ রেশন প্রদান, বার্ষিক 50% হারে পদোন্নতি সহ 9টি দাবিতে এই আন্দোলন করছেন শ্রমিকরা। তবে দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলে তারা জানিয়েছেন। নিষেধাজ্ঞার ভয়ে এবছর ছেলেদের হকি এশিয়া কাপ ও জুনিয়র হকি বিশ্বকাপে পাকিস্তান দলকে ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ভারত সরকার। ভূ রাজনৈতিক উত্তেজনা ঘিরে পাকিস্তানের সঙ্গে ভারতের অভ্যন্তরে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আওয়াজ বেশ পুরনো। তবে এবার খেলার দুনিয়ায় সেটি কার্যকর হচ্ছে না। সিদ্ধান্তটি নেওয়া হয়েছে অলিম্পিক চার্টারের অনুসরণে, যা খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখতে বলে। ভারত যদি হকির 2 টুর্নামেন্টে পাকিস্তান দলের অংশগ্রহণ অনুমোদন না করত, তাহলে হকি থেকে নিষিদ্ধ ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কর্তৃপক্ষের শাস্তির মুখোমুখি হতে হতো দেশটিকে। আগামী 27 আগস্ট থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত হকি এশিয়া কাপ অনুষ্ঠিত হবে বিহারের রাজগীরে, আর 28 নভেম্বর থেকে 10 ডিসেম্বর হকি জুনিয়র বিশ্বকাপ হবে তামিলনাড়ুতে। দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতেই আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। শিরোনামে দেখতে পাচ্ছি, গণপিটুনিতে হত্যা শেষ কোথায়, প্রয়োজন শক্ত পদক্ষেপ, দৃষ্টান্তমূলক শাস্তি, বলেছেন নূর খান। আরেকটি শিরোনাম, এনবিআর নিয়ে কঠোর অবস্থানে সরকার, আরও 5 কর্মকর্তার বিষয়ে অনুসন্ধান করবে দুদক, বিব্রত সমঝোতায় যুক্ত থাকা ব্যবসায়ী নেতারা। ইত্তেফাকে রয়েছে, সরকারি চাকরি অধ্যাদেশে সংশোধনী আনল সরকার, উপদেষ্টা পরিষদের বৈঠক। দর্শক, এবার রয়েছে দৈনিক যুগান্তর। শিরোনাম, শুয়ে হাঁটু গেড়ে গুলি চালায় পুলিশ, চাংখারপুল হত্যাকাণ্ডের অভিযোগপত্রে ভয়াবহ চিত্র। এদিকে রয়েছে, গাজায় হিরোশিমার চেয়ে 6 গুণ শক্তিশালী বোমা ফেলেছে ইসরায়েল, জাতিসংঘের বিশেষ দূত। আরেকটি শিরোনামে রয়েছে, সঞ্চয়পত্র থেকে মুখ সরিয়ে নিচ্ছেন বিনিয়োগকারীরা, IMF এর ঋণের শর্ত পূরণ। এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ। শিরোনাম,
চালের দামে দিশাহারা ভোক্তা, রেকর্ড আমদানিতেই কমছে না দাম। এদিকে রয়েছে এবার নির্বাচনে সেনাবাহিনী ভরসা। আরেকটি শিরোনাম, সরকারি চাকুরিদের তদন্ত ছাড়া শাস্তি নয়, অধ্যাদেশ সংশোধন প্রস্তাব অনুমোদন। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ। এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।